প্রভিশন ঘাটতি ও ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে যেমনটা দেখলাম যে ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি প্রায় 2,05,000 কোটি টাকায় পৌঁছেছে। এই সংখ্যাটা ব্যাংক খাতের সম্পর্কে এই মুহূর্তে কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ জানাই। দেখুন, ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি এটা এক ধরনের রেগুলেটরি ব্যর্থতা। আমাদের ব্যাংকিং থিওরি এবং প্র্যাকটিস অনুযায়ী যে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক সমূহ, তাদের যে পরিমাণ আমানত এই মুহূর্তে পেয়ে থাকে, সেই আমানতের এগেইনস্টে এটা কিন্তু তাদেরকে প্রভিশন মেইনটেইন করতে হয়। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য রাখছি যে বাংলাদেশে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক সমূহ, তফসিলি বাণিজ্যিক ব্যাংক সমূহ, তারা তাদের এই রেগুলেটরি কমপ্লায়েন্স যেটা আছে সেটা সঠিকভাবে প্রতিপালন করতে ব্যর্থ হচ্ছে। এখানে যে বিষয়গুলো খুবই জরুরি সেটা হচ্ছে যে প্রভিশন রাখা হয়, এই সঞ্চিতিগুলো রাখা হয় মূলত হচ্ছে আমানতকারীদের স্বার্থে। কারণটা হচ্ছে যে কোনো আমানতকারী যখন ব্যাংকে তার আমানতের অর্থ গচ্ছিত রাখেন, যেকোনো সময় তিনি যাতে এই অর্থ উত্তোলন করতে সক্ষম হন, সে কারণেই কিন্তু হচ্ছে এই ধরনের একটি রেগুলেশন, স্ট্রিক্ট রেগুলেশন মেইনটেইন করার কথা। কিন্তু যখন কোনো ব্যাংক আমানতের বিপরীতে এই প্রভিশন গুলো রাখতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে কিন্তু আমানতকারীরা তাদের যে আমানতের অর্থ সঠিক সময় ফেরত পাবেন, এ ধরনের কিন্তু নিশ্চয়তা আমরা দেখতে পারি না। এবং আমাদের ব্যাংকিং খাতে এই মুহূর্তে যে অস্থিরতা পরিবেশ সৃষ্টি হয়েছে, তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে এই পুঞ্জীভূত প্রভিশন ঘাটতির পরিমাণ। এই প্রভিশন ঘাটতি একদিনে কিন্তু আসলে তৈরি হয়নি। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আসলে লক্ষ্য করছি যে বাংলাদেশে ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি হয়ে আছে। সেই অস্থিরতা সৃষ্টির পিছনে অন্যতম কারণ হচ্ছে এই প্রভিশন ঘাটতি। প্রভিশন যদি সঠিকভাবে মেইনটেইন করতে পারতো আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো, তাহলে আমানতকারীরা তাদের আমানতের অর্থ ফেরত পাওয়ার জন্য তাদেরকে রাস্তায় নামতে হতো না, দুয়ারে দুয়ারে ঘুরতে হতো না, মানববন্ধন করতে হতো না, মিছিল মিটিং করতে হতো না, বিভিন্ন জায়গায় ধর্ণা বা স্মারকলিপি দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হতো না। জি। আমাদের কাছে যেটা স্পষ্টত মনে হয় যে বাণিজ্যিক ব্যাংকগুলো এখানে বড় ধরনের একটি গাফিলতির পরিচয় দিয়েছে এবং রেগুলেটর যারা ছিলেন বা এখনো আছেন, তাদের এটাকে স্ট্রিক্টলি মনিটর করা উচিত। জি, আপনি বলছিলেন যে ব্যাংক খাতের অস্থিরতাগুলোর বড় কারণ এই বড় প্রভিশন ঘাটতি। প্রভিশন ঘাটতির বড় কারণগুলো কি? এই এত বড় প্রভিশন ঘাটতির কারণগুলো কি কি? প্রভিশন ঘাটতির বড় কারণটা হচ্ছে যে ব্যাংকগুলো অতিরিক্ত মুনাফা করার এক ধরনের মানসিকতা। আপনি নিশ্চয়ই জানেন যে বাণিজ্যিক ব্যাংক সমূহ কি পরিমাণ লোন দিতে পারবে, অ্যাডভান্স দিতে পারবে, ডিপোজিটের কত অংশ মূলত হচ্ছে ঋণ বা অগ্রিম হিসেবে প্রদান করতে পারবে, এই ধরনের কিন্তু স্ট্রিক্ট রেগুলেশন আছে। আপনাকে বলি যে ইসলামী ব্যাংকগুলো যেগুলো আছে, তারা ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯২ টাকা হচ্ছে লোন দিতে পারে, বিনিয়োগ করতে পারে। আর গতানুগতিক বাণিজ্যিক ব্যাংকগুলো এটা ৮২-৮৩ টাকার মতো হচ্ছে ঋণ প্রদান করতে পারে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি যে নিকট অতীতে আমাদের অনেক ব্যাংক আছে যারা ১০০ টাকা আমানতের বিপরীতে তারা ১০০ টাকার উপরে, দ্যাট মিনস ১২০, কোনো ব্যাংকের ১২৫ টাকা হচ্ছে এই অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও। এর অর্থটা হচ্ছে এই সমস্ত ব্যাংক তারা কিন্তু এই রেগুলেটরি যে কমপ্লায়েন্স, দ্যাট মিনস যে প্রভিশন রাখতে হবে, রিজার্ভ রাখতে হবে, সেটা তো রাখেইনি, বরঞ্চ তারা হচ্ছে অন্যান্য কোনো উৎস থেকে তারা হচ্ছে আর্টিফিশিয়াল ফান্ড ক্রিয়েট করে তারা হচ্ছে ঋণ প্রদান করেছে। এগুলো খুবই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, ঝুঁকিপূর্ণ ঋণ, ঝুঁকিপূর্ণ হচ্ছে অগ্রিম প্রদান এবং আলটিমেটলি এখানে বাণিজ্যিক ব্যাংকগুলোর অতি মুনাফা লাভ করার যে মানসিকতা সেটা তো আছেই, সাথে সাথে রেগুলেটরি ফেইলিউর। কারণটা হচ্ছে প্রত্যেকটা তফসিলি ব্যাংক তারা যে ঋণ প্রদান করেন, তাদের যে আমানতের স্থিতি, এগুলো টাইম টু টাইম রেগুলেটরি অথরিটি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু আসলে এই পরিসংখ্যানগুলো চলে যায় জি। এবং এই তফসিলি ব্যাংকগুলোর প্রত্যেকটা বোর্ড মিটিং এ যে সিদ্ধান্তগুলো আসে, সেগুলো কিন্তু সেন্ট্রাল ব্যাংকে ভেরিফিকেশনের জন্য, রেটিফিকেশনের জন্য চলে যায়, ভেটিং এর জন্য চলে যায়। তাহলে এই রেগুলেটরি অথরিটি
এতদিন পর্যন্ত তাদের তফসিল দেওয়া ব্যাংকগুলোতে এত বিশাল পরিমাণ যে প্রভিশন ঘাটতি সেটা হয়তো ওভারলুক করেছে। জি, সেক্ষেত্রে এই মুহূর্তে বিভিন্ন দেন দরবারের ক্ষেত্রে, আন্তর্জাতিক রেটিং এর ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? এটা বাংলাদেশে ব্যাংকিং খাতের জন্য সত্যিকার অর্থে অশনি সংকেত। কারণটা হচ্ছে শুধুমাত্র ব্যাংকগুলো তো আভ্যন্তরীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাই না। বাংলাদেশ তথা যেকোনো দেশেরই বহির্বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো অভূতপূর্ব ভূমিকা পালন করে থাকে, অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা পালন করে থাকে। এখন প্রভিশন ঘাটতি আছে এই ধরনের ব্যাংক যখন আমদানির এগেইনস্টে বা রপ্তানির এগেইনস্টে এলসি ওপেন করবে বা এলসি মর্যাদা দান করবে, বাইরের কোনো দেশের ব্যাংক সেগুলো হয়তো সঠিকভাবে মর্যাদা নাও প্রদান করতে পারে। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এলসি ওপেন করে দিল, সেটা বাইরের দেশের কোনো ব্যাংক সেটাকে গ্রহণ নাও করতে পারে। রেটিংটা পড়ে যেতে পারে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে ব্যাংকিং ব্যবসার যে মূলনীতি আছে, সেই মূলনীতির এটা একটা বরখেলা। এটা একটা ব্যত্যয়। এত বড় ধরনের ব্যত্যয় নিয়ে একটা ব্যাংকিং বিজনেসের মতো ইন্টারমিডিয়ারি বিজনেস, এটা তো আসলে ফান্ডামেন্টাল কোনো ব্যবসা না। এরা মূলত হচ্ছে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং সে আমানতের অর্থ কিছুটা বেশি সুদে বা লাভে তারা হচ্ছে বিনিয়োগ করে থাকে। এখন এই ইন্টারমিডিয়ারি ব্যবসাতে এত বড় ধরনের রেগুলেটরি নন কমপ্লায়েন্স যদি থাকে, সেই ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের যে আস্থা কমে যাচ্ছে, তার একটা বড় কারণ কিন্তু হচ্ছে এই বাংলাদেশের ব্যাংকিং খাতে নিয়ম কানুন না মেনে ব্যবসা করা। তো সুতরাং বাংলাদেশের আভ্যন্তরীণ বাণিজ্যে, আভ্যন্তরীণ অর্থনীতিতে জনগণের যে আস্থা কমে যাচ্ছে ব্যাংকিং ব্যবস্থার প্রতি, এটা একটা বড় ধরনের কিন্তু আসলে অর্থনীতির জন্য অশনি সংকেত। সাথে সাথে এই সমস্ত ব্যাংকের যখন রেটিং পড়ে যাবে এবং তারা কিন্তু মূলত বহির্বিশ্বের অন্যান্য ব্যাংকগুলোর তুলনায়, অন্যান্য দেশের ব্যাংকিং ব্যবস্থার তুলনায় কিন্তু আসলে পিছিয়ে পড়বে। আমরা যেহেতু মুক্তবাজার অর্থনীতিতে বিলং করি, তো সুতরাং এখানে কোন একটা বিচ্ছিন্ন দ্বীপে কিন্তু আমরা বাস করতে পারি না। সুতরাং বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম, তাদেরকেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই সমস্ত রেগুলেটরি কমপ্লায়েন্স গুলো মেইনটেইন করা উচিত, যাতে করে আন্তর্জাতিক মানদণ্ড মেইনটেইন করতে পারে, কম্পিটিশনে তারা এগিয়ে যেতে পারে, দেশের আপামর জি, অর্থনৈতিক উন্নয়নে তারা সম্যক ভূমিকা পালন করতে জি। পারে। খেলাপি ঋণের প্রসঙ্গে একটু ছোট্ট করে শেষ সময়ে জানতে চাই যে খেলাপি ঋণের ক্ষেত্রে পুনঃতফসিল বা ঋণ পুনঃগঠনের যে সুবিধা দেয়া, এটিকে আসলে প্রকৃত সমস্যাকে আড়াল করে দেয় কিনা, সেক্ষেত্রে এটিকে অপরাধ হিসেবে দেখানো বা কি হতে পারে, আপনার কি পরামর্শ? না, এটা সরাসরি অপরাধ হিসেবে বলা যাবে না। তবে এটা খুব হলিস্টিক কোন অ্যাপ্রোচ না। কারণটা হচ্ছে যে টাকাটা আসলে মন্দ হিসেবে মানে অবলোপন করার কথা বলা হচ্ছে। এখন এই অবলোপিত বা কুঋণ যেটা আছে, মন্দ মানে শ্রেণীকৃত। এখন এই টাকাগুলো আসলে কে দেবে? এগুলো তো জনগণের টাকা, এগুলো তো আমানতকারীদের টাকা। এখন আমানতকারীদের টাকা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ এবং সকলে মিলেমিশে এমন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে লোন হিসেবে দেওয়া হয়েছে যেগুলো আর উদ্ধার করতে পারছে না। অনেককেই এমন ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে যারা হচ্ছে হ্যাবিচুয়াল ডিফল্টার, ইচ্ছাকৃতভাবে খেলাপি। এই ধরনের খেলাপি ঋণের পরিমাণটা হচ্ছে এই মুহূর্তে প্রায় 6,00,000 কোটি টাকার মতো, যার মধ্যে প্রায় 5,50,000 কোটি টাকা এটা একেবারেই আদায়যোগ্য নয়। এই ধরনের বিশাল পরিমাণ যে অনাদায়ী ঋণের পরিমাণ বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে বিরাজ করছে, এই বাংলাদেশের অর্থনীতি এই দরিদ্র দেশের আমানতকারীদের টাকা এত গচ্ছা দেওয়ার মতো অবস্থা কিন্তু বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা নেই। তো একদম। সুতরাং এত বিশাল পরিমাণ মন্দ ঋণ সৃষ্টির পিছনে যে বা যারা দায়ী, তাদেরকে সঠিকভাবে ট্রেস আউট করা উচিত এবং তাদেরকে জি, দৃষ্টান্তমূলক প্রচলিত আইনের আওতায় নিয়ে আসা জি। উচিত। আমরাও সেই প্রত্যাশা করব ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরুক, সেই প্রত্যাশা আমাদের সবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম প্রভিশন ঘাটতি ও ব্যাংক খাতের নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম জাহিদ।